হাসি, কান্না, মান, অভিমান আর সম্পর্কের টানাপোড়েনে ভরা এমন এক গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সম্পর্কের বাঁধন ও নিজের স্বপ্ন পূরণের এক রোমাঞ্চকর পথ চলা দেখতে পাবেন এই মুভিতে। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2026 সালে মুক্তি পাওয়া কমেডি ড্রামা মুভি গাট্টা কুস্তি 2। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্প জুড়ে রয়েছে ভরপুর ড্রামা যা আপনাকে হাসাবে, কাঁদাবে, আনন্দ দেবে। আর হ্যাঁ, অ্যাশনস অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পের শুরুটা হয় কীর্তি ও বীরার মাধ্যমে, যারা অত্যন্ত সুন্দর ও আনন্দময় এক বিবাহিত জীবন কাটাচ্ছে। তাদের এই সংসারের আনন্দ আর সুখকে আরও দ্বিগুণ করে তোলে তাদের মিষ্টি একটি মেয়ে মাধি। কিন্তু যে এক সময় কুস্তি খেলতো তার মনের গভীরে একটি অসম্পূর্ণ স্বপ্ন লুকিয়েছিল। সে চায় মাধি বড় হয়ে তার মতোই একজন কুস্তিগীর চ্যাম্পিয়ন হবে এবং সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে কীর্তি নিজে কখনোই পৌঁছাতে পারেনি। কিন্তু বীরা একজন অত্যন্ত বুদ্ধিমান ও সমজদার স্বামী। সে কীর্তির মনোবল বাড়িয়ে বলে যে তার নিজের স্বপ্নের বোঝা মাধির উপর চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কাছে এখনও সময় ও যোগ্যতা রয়েছে যাতে সে নিজে আঁকড়ায় নেমে নিজের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে পারে। বীরার এই অটুট বিশ্বাস দেখে কীর্তির মনে এক নতুন আশার আলো জাগে এবং সে পুরো মন দিয়ে নিজের কুস্তিতে মনোযোগ দিতে শুরু করে। খুব শীঘ্রই কীর্তির পরিশ্রম সাফল্য নিয়ে আসে এবং স্পোর্টস কোটার অধীনে সে রেলে একটি ভালো চাকরি পেয়ে যায়। এখন কীর্তির জীবন দুটি ভিন্ন ক্ষেত্রে একসাথে চলতে থাকে, দিনের বেলা রেলের চাকরি এবং তারপর আখড়ায় কুস্তির কঠোর অনুশীলন। এই কঠিন পথ চলায় বীরা তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। সে হাসি মুখে একজন হাউস হাজব্যান্ডের মতো ভূমিকা পালন করে। ঘরের কাজকর্ম, রান্নাঘর থেকে শুরু করে মাধির দেখাশোনা বীরা সব কিছু অভিযোগ ছাড়া অত্যন্ত আনন্দের সাথে সামলায়। ঘরের কাজ করতে হয় বলে তার মনে কোনো অনুশোচনা বা অহংকার ছিল না, বরং সে সবসময় কীর্তিকে উৎসাহিত করত যাতে সে তার সমস্ত মনোযোগ কেবল নিজের লক্ষ্যের উপর নিবদ্ধ রাখে। সারাদিন অফিস আর কুস্তির ক্লান্তিকর অনুশীলনের পর কীর্তি যখন একবারে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তখন বীরা অত্যন্ত ভালোবাসায় তার যত্ন নিত। কীর্তি নিজের স্বপ্নে ব্যস্ত থাকার কারণে মাধি তার বেশিরভাগ সময় বাবার সাথেই কাটাতো। বীরা ও মাধির মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর ও বিশেষ হয়ে উঠেছিল। দুজনে ঘরের মধ্যে প্রচুর হাসি ঠাট্টা ও আনন্দ করত। অন্যদিকে ঘরের সমস্ত কাজকর্ম সামলানোর ফলে বীরা পাড়ার মহিলাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। সে তাদের দলের সদস্য হয়ে উঠেছিল, যেখানে সে কোনো দ্বিধা ছাড়াই তাদের সাথে ঘরকন্যা ও সংসারের গল্পগুজব করত। একদিন কীর্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুস্তির ম্যাটে লড়াই ছিল বেশ কঠিন এবং তার কোচ তাকে পরের চালের জন্য একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোচের শেখানো কৌশল কাজে আসছিল না এবং কীর্তি ম্যাচে পিছিয়ে পড়েছিল। ঠিক তখনই দর্শকদের মাঝখান থেকে বীরার আওয়াজ ভেসে আসে। সে কীর্তির দ্বিধা বুঝতে পারে এবং তাকে একদম ভিন্ন একটি চাল প্রয়োগ করার নির্দেশ দেয়। বীরার উপর কীর্তির ভরসা এতটাই দৃঢ় ছিল যে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই চাল প্রয়োগ করে এবং পলকের মধ্যেই ম্যাচের গতি ঘুরিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনে। কীর্তি তার এই দারুণ জয়ে খুশিতে মেতে ওঠে, কিন্তু আখড়ার পাশে দাঁড়িয়ে থাকা তার কোচ মনের ভেতর জ্বলে পুড়ে মরছিল। কিছুক্ষণ পর যখন কীর্তি ও বীরা একে অপরের সাথে নিজেদের আনন্দ ভাগাভাগি করছিল, তখন কোচ তাদের কাছে আসে। ওপর দিয়ে মিষ্টি কথা বলে সে কীর্তির শক্তি ও ক্ষিপ্রতার প্রশংসা করে। পাশাপাশি সে এটাও বলে যে তুমি সত্যিই খুব ভাগ্যবতী যে বীরার মতো একজন জীবনসঙ্গী পেয়েছো যে তোমাকে এতটা সহযোগিতা করে। কোচের এসব কথা শুনে কীর্তি ও বীরার খুব ভালো লাগে, কিন্তু আসল সত্য ছিল অন্যরকম। কোচের এই কথাগুলো ছিল শুধুই লোক দেখানো। আসল সত্য হলো বীরার ম্যাচের মাঝে হস্তক্ষেপ করা এবং কীর্তির তার বাতলে দেওয়া চালে জিতে যাওয়া কোচের অহংকারে গভীর আঘাত করেছিল। এই বড় জয়ের পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এক মন্ত্রীর হাত দিয়ে কীর্তিকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। কোচ মনে মনে আশা করে বসেছিল যে এই সাফল্যের জন্য মঞ্চে তাকেও কোনো পুরস্কার বা সম্মাননা দেয়া হবে, কিন্তু মন্ত্রী মহোদয়ের কোথাও যাওয়ার তাড়া ছিল, তাই তিনি কীর্তিকে পুরস্কার দিয়ে সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে যান। খালি হাতে থেকে যাওয়ার কারণে কোচের অসন্তোষ আরও বেড়ে যায়। এখন কোচের শেষ আশা ছিল মিডিয়া। তার পুরো বিশ্বাস ছিল যে সাংবাদিকরা যখন কীর্তিকে তার সাফল্যের রহস্য জিজ্ঞেস করবে, তখন সে অবশ্যই তার কোচের নাম নেবে।
কিন্তু ক্যামেরার সামনে যখন প্রশ্ন করা হলো তখন কীর্তি গর্বের সাথে হেসে তার এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব তার স্বামী ভীরাকে দিয়ে দিল। কীর্তির এই উত্তর কোচের হিংসার আগুনে যেন ঘি ঢালার মতো কাজ করে। অন্যদিকে ঘরে চলছিল এক অন্য ড্রামা। ভীরা জানতে পারে যে তাদের ছোট মেয়ে মাধি স্কুলে একটি ছেলেকে বেদম মারধর করেছে। ভীরা যখন এর পেছনের কারণ জানতে পারল তখন সমাজের সেই তিক্ত সত্য সামনে এলো, যা প্রায়ই বন্ধ দরজার পেছনে লুকিয়ে থাকে। আসলে সেই ছেলেটি মাধিকে খেপিয়ে বলেছিল যে তোর বাবা তো মেয়েদের মতো ঘরের কাজ করে। তার প্রিয় বাবার এই অপমান ও উপহাস মাধি সহ্য করতে পারেনি। তার কোমল মনে এই কথাটি এতটাই আঘাত করেছিল যে সে রেগে গিয়ে সেই ছেলেকে সেখানেই পিটিয়ে দেয়। মাধির এই কাণ্ডের কারণে পরদিন স্কুলের প্রিন্সিপাল ভীরাকে ডেকে পাঠান। প্রিন্সিপাল কঠোর সুরে ভীরাকে বলেন যে তারা মাধিকে আর স্কুলে রাখতে পারবেন না। তার যুক্তি ছিল মাধি ছেলেদের সাথে মারামারি করে এবং পড়াশোনায় তার একদমই মন নেই। এ কথা শুনে ভীরা ঘাবড়ে যায়। সে তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রিন্সিপালের সামনে আকুতি মিনতি করে, অনুরোধ করে যেন মাধিকে স্কুল থেকে বের করে না দেয়া হয়। কিন্তু প্রিন্সিপাল তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং তার কোনো কথাই শোনেন না। ঠিক তখনই স্কুলে হঠাৎ এক হট্টগোল শুরু হয়ে যায়। কিছু গুন্ডা স্কুলে ঢুকে পড়ে এবং সেখানকার শিক্ষকদের উত্ত্যক্ত করতে শুরু করে। নিজের মেয়ের স্কুল ও শিক্ষকদের সাথে এই অভদ্রতা ভীরা সহ্য করতে পারেনি। তার ভেতরের নায়ক জেগে ওঠে। ভীরা একাই সেই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের এমন ধুলাই দেয় যে তারা লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভীরার এই বীরত্বপূর্ণ রূপ দেখে প্রিন্সিপাল অবাক হয়ে যান। তার চোখে ভীরার প্রতি সম্মান বেড়ে যায় এবং সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। প্রিন্সিপাল ভীরাকে বলেন যে সে মাধিকে আরেকটা সুযোগ দিচ্ছে এবং তাকে স্কুল থেকে বের করবে না। তবে শর্ত হলো ভীরাকে মাধির পড়াশোনায় সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। ভীরা হাসি মুখে এই শর্ত মেনে নেয় এবং কথা দেয় যে সে তার মেয়েকে পড়াশোনায় পিছিয়ে পড়তে দেবে না। পরদিন ভীরা যখন মাধিকে স্কুলে ছাড়তে যায় তখন মাধির শিক্ষিকা মিনুর সাথে তার দেখা হয়। মিনু দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, তবে ভীরার দৃষ্টি যা সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তা হলো মিনুর লম্বা ঘন বেনি। আসলে এর পেছনেও একটি মজার গল্প ছিল। বিয়ের আগে ভীরার একটাই শর্ত ছিল যে তার হবু স্ত্রী যেমনই হোক না কেন তার চুলের বেনি লম্বা হতে হবে। তখন কীর্তি ভীরাকে ইমপ্রেস করার জন্য কৃত্রিম চুলের বেনি পড়েছিল এবং ভীরা সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও পরে ভীরার সামনে কীর্তির ছোট চুলের সত্য প্রকাশিত হয়ে গিয়েছিল। এখন এত বছর পর মিনুর আসল লম্বা বেনি দেখে ভীরা পুরনো স্মৃতিকে হারিয়ে যায়। সে মিনুর সাথে কথা বলতে শুরু করে এবং তার মিনুর স্বভাব খুব ভালো লাগে। এরপর তো এটি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। ভীরা যখনই মাধিকে স্কুলে ছাড়তে বা আনতে যেত সে মিনুর সাথে গল্প করার কোনো সুযোগই হাতছাড়া করতো না। কিন্তু ভীরা ভুলে গিয়েছিল যে ছোট্ট মাধি অত্যন্ত নিখুঁতভাবে তার বাবার এই কর্মকাণ্ড লক্ষ্য করছিল। একদিন মাধি সরলতার সাথে তার মা কীর্তিকে সব কিছু বলে দেয়। সে বলে যে বাবা প্রতিদিন এসে মিনু ম্যাডামের সাথে অনেক কথা বলে। মিনু ম্যাডাম খুব সুন্দরী এবং তার বেনিও অনেক লম্বা। লম্বা বেনির কথা শুনতেই কীর্তির কান খাড়া হয়ে যায়। তার ভীরার সেই পুরনো দুর্বলতার কথা মনে পড়ে যায় এবং তার ভেতরে হিংসার আগুন জ্বলে ওঠে। কীর্তি নিজেকে ধরে রাখতে পারেনি এবং ঠিক করে যে সে নিজে গিয়ে এই মিনু ম্যাডামের সাথে দেখা করবে। পরদিনই কীর্তি সত্যতা যাচাই করতে স্কুলে পৌঁছে যায়। সে যখন মিনুকে সামনে দেখে তখন সে বুঝতে পারে যে মাধি একদম সত্যি বলছিল। মিনু সত্যি অপরূপ সুন্দরী ছিল। কীর্তির মনে এই ভয় ও নিরাপত্তাহীনতা চেপে বসে যে ভীরা হয়তো মিনুর সৌন্দর্য লম্বা বেনিতে মোহিত হয়ে পড়েছে। এই হিংসার কারণে কীর্তি মিনুর সাথে ঠিকভাবে কথাও বলতে পারে না। সে অহেতুক মিনুর সাথে বেশ রুক্ষ আচরণ করে এবং সেখান থেকে রাগে তড়পাতে বেরিয়ে যায়। কিছুদিন পর মাধির স্কুলে একটি ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয়, যেখানে ছোট্ট মাধিও অংশ নেয়। কিন্তু দর্শকদের মাঝে বসে থাকা কীর্তির খেয়াল স্টেজে নিজের মেয়ের পারফরমেন্সের চেয়ে বেশি ভীরা ও মিনুর দিকে ছিল। ভীরা ও মিনু ইশারায় নাচের স্টেপ নিয়ে বেশ আগ্রহের সাথে কথা বলছিল, কিন্তু হিংসার আগুনে জ্বলতে থাকা কীর্তির কাছে এই দৃশ্য মোটেও সহ্য করার মতো ছিল না এবং সে ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল। স্টেজে মাধি অত্যন্ত দারুণ ও সুন্দর নাচ পরিবেশন করে, কিন্তু কীর্তির মুখে কোনো আনন্দ ছিল না, কারণ তার চোখে তো মাধির জন্য কেবল আখড়া
পড়া আর কুস্তির স্বপ্নই ভাসছিল। কীর্তির রাগের সীমা যখন ভেঙে যায় তখন উৎসাহের বশে বীরা ও মিনুও মাধির সাথে পা মিলিয়ে নাচতে শুরু করে। পারফরমেন্স শেষ হওয়ার পর সবাই যখন মাধির প্রশংসা করছিল তখন মিনু কীর্তির কাছে এসে বলে যে আপনার মেয়ে নাচে সত্যিই দারুণ, যদিও সে পড়াশোনা একটু দুর্বল কিন্তু নাচে তার কোনো তুলনা নেই। এই কথাগুলো শুনতেই কীর্তির মেজাজ সপ্তমে চড়ে যায়। সে সবসময় ভাবত যে মাধি পড়াশোনায় খুবই মেধাবী। নিজের মেয়ের এই সত্য জানতে পেরে সে বীরার উপর ভীষণভাবে ক্ষেপে যায় এবং তাকে অবহেলার জন্য দায়ী করে। এই ক্ষোভের বশেই কীর্তি এক বড় সিদ্ধান্ত জানিয়ে দেয় যে কাল থেকেই মাধির কুস্তির কঠোর ট্রেনিং শুরু হবে। বীরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে মাধি এখনও খুব ছোট এবং তার নাজুক কাঁধে এত তাড়াতাড়ি এই বোঝা চাপিয়ে দেওয়া ঠিক নয়, কিন্তু কীর্তি তার জেদে অনড় ছিল। তার যুক্তি ছিল মাধি যত তাড়াতাড়ি আকড়ার মাটি স্পর্শ করবে তত তাড়াতাড়ি সে একজন অপরাজিত পালোয়ান হয়ে উঠবে যাকে কেউ হারাতে পারবে না। পরদিন থেকেই মাধির ট্রেনিং শুরু হয়ে যায়। সত্য কথা হলো কুস্তিতে মাধির বিন্দু মাত্র আগ্রহ ছিল না। সে তার মায়ের চাপে বাধ্য হয়ে এসব করছিল। এত কম বয়সে ভারী কসরত ও ট্রেনিংয়ের কারণে সে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়তে লাগলো। তার সরলতা যেন কোথায় হারিয়ে গেল। অন্যদিকে কীর্তির আচরণে এক বিরাট পরিবর্তন আসতে শুরু করেছিল। সে এখন সবসময় খিটখিটে ও রাগান্বিত হয়ে থাকে। বীরা অবাক ও চিন্তিত ছিল যে হঠাৎ তার হাসি খুশি স্ত্রীর কী হলো। একদিন বীরা যখন ভালোবেসে কীর্তির সাথে কথা বলার চেষ্টা করলো তখন কীর্তি অত্যন্ত রুক্ষভাবে তাকে এড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে যেখানে কীর্তির কোচ এসে হাজির হয়, তার চতুর নজর সাথে সাথেই ধরে ফেলে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। কোচ যেন তার প্রতিশোধ নেওয়ার এক সুবর্ণ সুযোগ পেয়ে গেল। সে সহানুভূতির নাটক করে বীরার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে সব কিছু ঠিক আছে তো। সরলতায় বীরা তার কষ্টের কথা শেয়ার করে ফেলে যে কীর্তি আজকাল খুব বেশি রেগে থাকে। কথা শুনে কোচ আগুনে ঘি ঢালার কাজ করে এবং বলে যে আমারও সেটাই মনে হচ্ছে। কীর্তি আজকাল একাডেমিতেও একদমই এমনই আচরণ করে। আমি তো শুধু চাই সে তাড়াতাড়ি তার এই সমস্যা থেকে বেরিয়ে আসুক এবং আগের মতো হয়ে যাক। বীরার দুশ্চিন্তা ও অসহায়তা দেখে চতুর কোচ তার পরবর্তী চাল চালার একদম সঠিক সুযোগ পেয়ে যায়। বীরা যখন নিরুপায় হয়ে বলল যে সে বুঝতে পারছে না কিভাবে কীর্তির রাগ শান্ত করবে, তখন কোচ সহানুভূতির মুখোশ পরে পরামর্শ দিল যে তোমার কীর্তিকে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যাওয়া উচিত। এতে সে রিল্যাক্স অনুভব করবে এবং তার এই খিটখিটে ভাবও দূর হয়ে যাবে। বীরার কাছে কোচের কথায় সত্যতা মনে হলো, কিন্তু সে এটা জানতো না যে সে যদি সরাসরি কাউন্সেলিংয়ের কথা বলে তবে কীর্তি খেপে যাবে এবং কখনো তার সাথে যাবে না। তাই বীরা একটি বুদ্ধি বের করলো। সে কীর্তিকে মিথ্যে বলল যে পড়াশোনায় মাধির মন বসছে না, তাই তাদের মাধিকে একজন ভালো কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। মেয়ের ভালোর কথা শুনে কীর্তির সাথে সাথেই যেতে রাজি হয়ে গেল, কিন্তু ক্লিনিকে পৌঁছানোর পর প্রশ্নের মুখোমুখি হতে কীর্তির বুঝতে দেরি হলো না যে এখানে মাধির নয় বরং আসলে তার কাউন্সেলিং করা হচ্ছে। এই অনুভূতি হওয়ার সাথে সাথেই কীর্তির রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। কীর্তির এই রুদ্র রূপ দেখে ডাক্তার ঘাবড়ে গেলেন। তার মনে হলো কীর্তির মানসিক অবস্থা সত্যিই খুব খারাপ এবং সে বেসামাল হয়ে পড়েছে। ডাক্তার ঘাবড়ে গিয়ে তার স্টাফ ও নার্সদের ডেকে বললেন যেন তারা কীর্তিকে শক্ত করে ধরে ফেলে, কিন্তু তারা বেচারা ভুলে গিয়েছিল যে তাদের মুখোমুখি দাঁড়িয়ে আছে একজন চ্যাম্পিয়ন পালোয়ান। কীর্তি আগে বাঁচে না ভেবে কুস্তির প্যাঁচ ক্লিনিকেই প্রয়োগ করে দিল। সে নার্স ও স্টাফদের এমন আছাড় দিল যে পুরো ক্লিনিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং সবাই ভয়ে পিছিয়ে গেল। এই হাঙ্গামার পর বীরা ভালোভাবে বুঝতে পারল যে কাউন্সেলিংয়ের আইডিয়া পুরোপুরি ফ্লপ হয়েছে। হার মেনে সে আবার কোচের কাছে গেল এবং তাকে সব গল্প বলল। কোচ মনে মনে হাসছিল। সে বীরাকে আরও একটি নতুন পথ দেখালো। সে বলল, এক কাজ করো, এক বিশেষ ডাক্তার আছেন যিনি একটি অলৌকিক আয়ুর্বেদিক পাউডার দেন, তুমি সেটা নিয়ে এসো। পাশাপাশি কোচ কঠোর হুঁশিয়ারি দিল যে এই পাউডারের ব্যাপারে কীর্তি যেন ঘুণক্ষরেও টের না পায়, নয়তো সে এটি খেতে পরিষ্কার অস্বীকার করবে। নিজের স্ত্রীর ভালো চাওয়া সরল সিধা বীরা বেশি কিছু না ভেবেই কোচের কথা মেনে নিল। সে সেই ডাক্তারের কাছ থেকে পাউডার নিয়ে এলো এবং প্রতিদিন চুপচাপ কীর্তির খাবারের মধ্যে সেই রহস্যময় পাউডার মেশাতে লাগলো। কিছুদিন যেতে না যেতেই সেই পাউডারের প্রভাব স্পষ্ট দেখা দিতে লাগলো। কীর্তির আচরণ হঠাৎ বদলে গেল। তার রাগ যেন কোথায় গায়েব হয়ে গেল এবং সে এখন একদম শান্ত থাকতে শুরু করলো। কীর্তিকে এতটা শান্ত ও রিল্যাক্স দেখে বীরা স্বস্তির নিঃশ্বাস ফেল। তার মনে হলো সেই আয়ুর্বেদিক ওষুধ সত্যি চমৎকার কাজ করছে। নিজের এই খুশিতে বীরা এই বিষয়টি সম্পর্কে একদম অজানা ছিল যে
সে না জেনে কীর্তিকে কি খাওয়াচ্ছে এবং সে অবিরত সে পাউডার ব্যবহার করতেই থাকলো। দিন কাটতে লাগলো এবং সেই রহস্যময় পাউডারের ভয়ঙ্কর প্রভাব কীর্তির শরীরে দেখা দিতে শুরু করলো। কীর্তি ভিতরের দিকে ভীষণ দুর্বলতা অনুভব করতে লাগলো। তার শরীর আর আগের মতো চটপটে ছিল না এবং সে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ল। বিষয়টি এতটা গড়ায় যে আখড়ায় সে সেই নতুন ও অনভিজ্ঞ খেলোয়াড়দের কাছেও হাঁটতে লাগলো, যাদের সে একসময় তুড়ি মেরে হারিয়ে দিত। কীর্তি তার এই পড়ে যাওয়া পারফরমেন্সের কারণে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, কিন্তু সে ভীরাকে তার এই সমস্যার ব্যাপারে কিছু বলেনি। একদিন হঠাৎ কীর্তির হাতে সেই পাউডারটি পড়ে যায়। সে যখন ভীরাকে এর ব্যাপারে জিজ্ঞেস করলো তখন ভীরা ঘাবড়ে গেল। সত্য লুকানোর জন্য সে আবারও একটি মিথ্যা বলল যে এই পাউডার মাধির জন্য, যাতে তার কোনো রোগ না হয় এবং সে শক্তিশালী থাকে। কীর্তি তার সরল স্বামীর কথায় কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস করে নিল। কিছুদিন পর কীর্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুস্তি প্রতিযোগিতায় অংশ নিল। কীর্তি জেতার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু তার শরীর তার সাথ দিল না। তার এনার্জি এতটা কমে গিয়েছিল যে সে খুব সহজেই সেই ম্যাচটি হেরে গেল। হারের এই শোকে কীর্তি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল এবং ভীষণ বিষণ্ণ ছিল। তখনই তার কোচ সেখানে আসে। তার হাতে ছিল কীর্তির মেডিকেল রিপোর্ট। কোচ যা বলল তা কীর্তির পায়ের নিচের মাটি সরিয়ে দিল। কোচ জানালো যে কীর্তির রক্তে স্টেরয়েড পাওয়া গেছে এবং এই কারণে তার উপর কিছু সময়ের জন্য কুস্তি খেলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কথা শুনে কীর্তি স্তব্ধ হয়ে গেল। সে তো কখনো এমন কোনো জিনিস ব্যবহারই করেনি। তখনই তার মাথায় বিদ্যুতের মতো সেই পাউডারের কথা এলো, যা ভীরা তাকে লুকিয়ে দিচ্ছিল। সন্দেহ গভীর হওয়ায় কীর্তির সাথে সাথে সে পাউডার ল্যাবে টেস্টের জন্য পাঠালো এবং ধুকপুক হৃদয় রিপোর্টের অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে ভীরা এই আসন্ন ঝড় সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল। সে মাধির সাথে একটি কুকিং কম্পিটিশনে অংশ নিয়েছিল। সেখানে মাধির শিক্ষিকা মিনুও তাদের সাথে ছিল। তাদের টিম দারুণভাবে সেই কম্পিটিশন জিতে চলেছিল। ভীরা ও মাধির জয়ের এই আনন্দে নাচছিল। তাদের ধারণা ছিল না যে ঘরে তাদের দুনিয়া ছারখার হতে চলেছে। ঘরে বসে কীর্তি ল্যাবের রিপোর্ট পেয়ে গিয়েছিল। রিপোর্ট দেখে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওটা কোনো আয়ুর্বেদিক পাউডার ছিল না, বরং সেগুলো ছিল স্টেরয়েড, যা তার কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল। কীর্তির কষ্ট এখন এক ভয়ঙ্কর রাগে রূপান্তরিত হয়েছিল। ভীরা যেমনই হাসতে হাসতে জয়ের আনন্দ নিয়ে ঘরে ফিরল, তার মুখোমুখি হলো এক আহত সিংহী। কীর্তি রাগে অগ্নিশর্মা হয়েছিল। ভীরা কিছু বোঝানো বা ব্যাখ্যা দেওয়ার আগেই কীর্তি তার উপর বর্ষিত হলো। কেঁদে ও চিৎকার করে সে বলল, তুমি আমার কেরিয়ার, আমার পরিশ্রম, আমার স্বপ্ন সব কিছু ধ্বংস করে দিলে। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কীর্তি ভীরাকে চরম অপমান করলো এবং সেই মুহূর্তের জন্য তার ভালোবাসা ঘৃণায় পরিণত হলো। সে কাঁদতে কাঁদতে ভীরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং দরজা বন্ধ করে চিৎকার করে বলল সে যেন ভবিষ্যতে কখনো তার মুখ না দেখায়। অপমান ও ভাঙা হৃদয় নিয়ে ভীরা আবার নিজের গ্রামে ফিরে আসে। সেখানে গিয়ে সে তার মামাকে নিজের কষ্টের কথা জানায় এবং সমস্ত সত্য তুলে ধরে। কিন্তু তার মামা বিষয়টিকে খুব হালকাভাবে নেন এবং বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে এমন ছোটোখাটো ঝগড়া তো হতেই থাকে, কিছুদিন যেতে দাও, সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু ভীরা জানতো যে কীর্তির রাগ কোনো সাধারণ অসন্তোষ নয়। সে এত সহজে তাকে ক্ষমা করবে না। গ্রামে ভীরার মন বসছিল না। তার নিজের জীবনের চেয়েও প্রিয় মেয়ে মাধি ও স্ত্রী কীর্তির কথা খুব মনে পড়তে লাগলো। এই বেকুলতার টানে সে আবার কোয়েম্বাটুরে ফিরে আসে। সে যখন তার পুরনো ঘরে ফিরে আসে তখন সে জানতে পারে যে কীর্তি সেই ঘর ছেড়ে চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পর ভীরা কীর্তির নতুন ঘরের ঠিকানা পায়, কিন্তু সে যখন মাধির সাথে দেখা করতে সেখানে পৌঁছায় তখন কীর্তি দেয়াল হয়ে সামনে দাঁড়ায় এবং তাকে তার নিজের মেয়ের সাথেও দেখা করতে দেয় না। কীর্তির এই ঘৃণায় ভীরা গভীরভাবে আঘাত পায়, কিন্তু একজন বাবার ভালোবাসা হার মানার ছিল না। ভীরা ঠিক করে যে ঘরে না হলে সে তার মেয়ের সাথে স্কুলে দেখা করবে। পরদিন থেকে সে স্কুলের বাইরে লুকিয়ে মাধির জন্য অপেক্ষা করতে লাগলো। তার প্রিয় বাবাকে দেখলেই মাধির চোখ আনন্দে জ্বলজ্বল করে ওঠে। সে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর থেকে এটি তাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। স্কুল ছুটির পর বাবা মেয়ে একসাথে অনেক সময় কাটাতো এবং খুব আনন্দ করত। কিন্তু এই আনন্দ বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হলো না। একদিন কীর্তি এই সাক্ষাতের কথা টের পেয়ে যায়।
সে রাগে অগ্নিশর্মা হয়ে স্কুলের বাইরে পৌঁছায় এবং ভীরাকে চরম কথা শোনায়। সে জোর করে মাধির হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাধি তার বাবাকে ছেড়ে যেতে চাইছিল না। সে কাঁদতে থাকে এবং কীর্তির সাথে যেতে পরিষ্কার মানা করে দেয়। নিজের মেয়ের এই জেদ দেখে কীর্তির রাগ বেসামাল হয়ে যায় এবং সে রাস্তাতেই মাধিকে মারতে শুরু করে। নিজের ফুলের মতো বাচ্চার উপর কীর্তিকে হাত তুলতে দেখে ভীরার রক্ত গরম হয়ে যায়। এক মুহূর্তের জন্য সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাগে সবার সামনে কীর্তিকে একটি সজোরে থাপ্পড় মেরে বসে। রাস্তার মাঝখানে সবার সামনে পড়া সেই থাপ্পড় কীর্তিকে স্তব্ধ করে দেয়। সে ভীষণ ধাক্কা পায়। সে রাগ ও শোকে মাধিকে ভীরার কাছেই ফেলে রেখে সেখান থেকে একা চলে যায়। মাধি খুশি ছিল, কারণ সে এখন চিরকালের জন্য তার বাবার কাছে চলে এসেছে। কিন্তু ভীরার মনে কীর্তির জন্য কোনো তিক্ততা ছিল না। সে তার মেয়েকে পাশে বসায় এবং তাকে জীবনের একটি খুব বড় ও সুন্দর শিক্ষা দেয় যে কখনো নিজের মাকে ঘৃণা করবে না। তোমার মা কোনো খারাপ মানুষ নয়, সে তো একজন সত্যিকারের নায়ক। সে নিজের স্বপ্নের জন্য কখনো হার মানেনি। নিজের লক্ষ্য অর্জন করার জন্য সে পুরো দুনিয়ার সাথে, এমনকি নিজের বাড়ির লোকদের সাথেও লড়াই করেছে। তোমাকেও তোমার মায়ের মতোই নির্ভীক ও শক্তিশালী হতে হবে। আমি আমার স্ত্রীকে নিয়ে খুব গর্বিত এবং আমি জানি একদিন তুমিও এমন কিছু করবে যে তোমাকে নিয়ে আমি গর্ব করব। এদিকে মাধি তার বাবার সাথে থেকে খুব শান্তিতে ছিল, কিন্তু অন্যদিকে কীর্তি ভেতরে ভেতরে তিলে তিলে শেষ হচ্ছিল। তারও তার মেয়ে ও ভীরার কথা খুব মনে পড়ছিল। কীর্তির এই বিষণ্ণতা দেখে তার বাড়ির লোক তাকে বোঝায় যে নিজের জেদ ছাড়ো এবং গিয়ে ভীরা ও মাধিকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে এসো। অনেক চিন্তাভাবনা করার পর কীর্তি রাজি হয় এবং তাদের আনতে পৌঁছায়, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে যে ভীরা তার বন্ধুদের সাথে উদযাপন করছে, নাচ গান করছে এবং সবচেয়ে বড় কথা সেখানে মিনু ম্যাডামও তাদের সাথে উপস্থিত ছিল। হিংসা ও রাগে ভরা কীর্তির মনে হলো যে ভীরা ও মিনুর মধ্যে নিশ্চিত কোনো সম্পর্ক চলছে। আবারও ভুল বোঝাবুঝি জিতে গেল। কীর্তির মন ভীষণভাবে ভেঙে গেল এবং সে কিছু না বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরে এলো। অন্যদিকে ভীরা এই ভেবে অবাক ছিল যে সামান্য একটি আয়ুর্বেদিক পাউডারের কারণে কীর্তি তাকে এত বেশি ঘৃণা কেন করছে। সত্য জানার জন্য ভীরা সোজা সে ডাক্তারের কাছে পৌঁছায় এবং তাকে বেদম মারধর করে। মার খাওয়ার পর ডাক্তার আসল সত্য উগরে দেয় যে এসব কোচের প্ল্যান ছিল। ওই তোমাকে এই স্টেরয়েড যুক্ত পাউডার দিতে বলেছিল। এ কথা শুনতেই ভীরার মাথায় রক্ত চেপে যায়। সে সোজা কোচের কাছে পৌঁছায় এবং তাকে করুণভাবে পেটায়, যাতে সে ভবিষ্যতে আর কারো জীবন ধ্বংস করতে না পারে। কিন্তু চতুর কোচ এখানেও তার চাল চেলে দেয়। সে মার খাওয়ার সময় নিজের একটি ভিডিও রেকর্ড করে নেয় এবং সেই ভিডিও এমনভাবে উপস্থাপন করে যেন ভীরা তাকে হুমকি দিচ্ছে। কোচ ভিডিওতে বলে যে ভীরা তাকে মেরে এটা স্বীকার করতে বাধ্য করছে যে কীর্তিকে স্টেরয়েড সেই দিয়েছিল। যখন এই ভিডিও কীর্তির কাছে পৌঁছায় তখন তার মনে হয় ভীরা কখনো শুধরাবে না এবং সে নিজের দোষ লুকানোর জন্য কোচকে বলির পাঠা বানাচ্ছে। রাগে অন্ধ হয়ে কীর্তি ডিভোর্সের মামলা দায়ের করে দেয়। কীর্তি যে কোনো মূল্যে ডিভোর্স চাইছিল, কিন্তু ভীরা তার পরিবারকে ভেঙে যেতে দিতে চাইছিল না। এই বিষয়টি যখন সমাজ ও পঞ্চায়েতের সামনে পৌঁছালো তখন সবাই মিলে একটি অত্যন্ত অদ্ভুত সিদ্ধান্ত শোনায় যে এই দুজনের মধ্যকার সমস্ত বিবাদ কুস্তি থেকেই শুরু হয়েছিল, তাই এর শেষও কুস্তি দিয়েই হবে। শর্ত রাখা হলো যে দুজনের মধ্যে একটি কুস্তি প্রতিযোগিতা হবে। যদি ভীরা জেতে তবে ডিভোর্স হবে না, কিন্তু কীর্তি জিতে গেলে তারা চিরকালের জন্য আলাদা হয়ে যাবে। পুরো গ্রাম এই মহা মোকাবিলা দেখার জন্য জমা হয়ে গেল। ম্যাচ শুরু হলো এবং কীর্তি তার পুরো রাগের সাথে ভীরার উপর ভারী হতে লাগলো। সে ভীরাকে হারানোর জন্য সমস্ত শক্তি প্রয়োগ করছিল। তখনই ভীরা এমন একটি চাল চাললো যা কেউ আশা করেনি। সে ঠিক করলো সে যে শক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জিতবে। কীর্তি যখনই তার উপর অ্যাটাক করার জন্য এগোতো, ভীরা তাকে ঝটপট করে কিস করে নিত। ভীরার এই মজার ও রোমান্টিক কাণ্ড কারখানায় কীর্তির মন অন্যদিকে ঘুরে যেতে লাগলো এবং ভীরা একের পর এক পয়েন্ট পেতে লাগলো। স্কোর একদম সমতায় চলে এলো। যেমনই শেষ পয়েন্টের জন্য দুজনে মুখোমুখি হতে যাচ্ছিল, হঠাৎ কীর্তি মাথা ঘুরে আকড়াতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। চারদিকে শোরগোল পড়ে গেল এবং তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার যখন বাইরে এলেন তখন তিনি এমন এক খুশির খবর দিলেন যা সমস্ত মান, অভিমান ও তিক্ততা মুছে দিল। ডাক্তার জানালেন যে কীর্তি প্রেগনেন্ট।
কিছু সময় পর কীর্তি সুন্দর যমজ বাচ্চার জন্ম দিল। এই সময়ের মধ্যেই কীর্তির সামনে কোচের সাজানো চক্রান্তের পুরো সত্য চলে এলো। সে নিজের ভুল বুঝতে পারল এবং ভীরার কাছে ক্ষমা চাইল। কোচ তার অপকর্মের শাস্তি পেল এবং ভীরা ও কীর্তির সম্পর্ক আবারও ভালোবাসা ও বিশ্বাসের সাথে জোড়া লেগে গেল। গল্পের শেষে ভীরার সম্পূর্ণ সমর্থনের সাথে কীর্তি আবারও আখড়ায় নামে এবং নিজের কুস্তির অনুশীলন শুরু করে দেয়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।